ঘরের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কাজটাও অনেকটা সহজ হয়ে যায় আর আমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য এমনই কিছু টিপস নিয়ে এসেছি, তাহলে চলো শুরু করা যাক। তো আমার প্রথম টিপস হলো এই ধরনের ফেব্রিক গেঞ্জি নিয়ে। এই ধরনের ফেব্রিকের গেঞ্জিগুলো যদি আমরা ডাইরেক্ট ফেব্রিকের ওপরে আয়রন করতে যাই, দেখবে অনেক সময় ফেব্রিকগুলো আয়রনের সঙ্গে চিটে যায়। কখনোই এইভাবে ডাইরেক্ট আয়রন করবে না। এইভাবে আয়রন না করে একটা পেপার নিয়ে নেবে, পেপারের ওপর এইভাবে মানে পেপারের নিচে গেঞ্জিটাকে রেখে তারপরে পেপার দিয়ে এইভাবে আয়রন করবে। এইভাবে আয়রন করলে ফেব্রিকটাও নষ্ট হবে না আর আয়রনের মধ্যে মানে আয়রনটাও খারাপ হয়ে যাবে না। তো এইভাবে আয়রন করলে গেঞ্জিটাও খুব ভালো থাকবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাড়িতে মশা তাড়ানোর অয়েল না থাকলেও খুব সহজেই তোমরা বাড়ি থেকে মশা তাড়িয়ে দিতে পারবে বা মশাগুলো মেরে দিতেও পারবে। তো এই যে মশা তাড়ানোর অয়েলের মেশিনটা, এটা বোর্ডের মধ্যে এইভাবে দিয়ে সুইচটা দিয়ে দাও। কিছুক্ষণ এটাকে গরম হতে দাও, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট। তারপরে তার উপরে যদি একটা এরকম ন্যাপথলিন বা একটু কর্পূর যদি রেখে দাও, দেখবে বাড়িতে যত মশা আছে সবই বেরিয়ে যাবে। আর পারলে একটু এইভাবে লংও এর মধ্যে দিয়ে দিতে পারো। এতে দেখবে পুরো বাড়িতে সুগন্ধেও ভরে যাবে আর মশাগুলো একটাও থাকবে না। তো এইভাবে যদি কখনো বাড়িতে মশা তাড়ানোর মানে অয়েল না থাকে বা মর্টিন না থাকে, তাহলে এইভাবে একবার মশা তাড়িয়ে দেখতে পারো। তোমরা বাজার থেকে অয়েল আনা একদমই ভুলে যাবে। আমার পরের টিপস হলো, অনেক সময় দেখবে, অনেক সময় না, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের বাচ্চারা দেখবে দেওয়ালে এরকম কাঁচের মধ্যে, দরজার মধ্যে চারিদিকেই দেখবে কালার দিয়ে নানান রকম ড্রয়িং করতে থাকে। ছোট বাচ্চা, তারা তো কিছুই বোঝে না, তবে আমরা কি করি, বাচ্চাকেই বকাঝকা করি বা মারি। কিন্তু বাচ্চাকে বকাঝকা বা মারার আগে সামান্য একটু স্যানিটাইজার একটা যে কোনো ছোট্ট একটা কাপড়, সুতির কাপড় বা তুলোর মধ্যে লাগিয়ে এভাবে একটু ঘষে দেখতেই পারো। ঘষে দিলেই দেখবে যে রঙগুলো পুরোপুরি দেওয়াল থেকে বা যে কোনো জায়গা থেকে উঠে যাবে। সেটা কাঠেরও দরজা হতে পারে বা একটা কোনো কাঁচের মধ্যেও হতে পারে। যে কোনো জায়গায় কালার করুক না কেন, একটু স্যানিটাইজার আর একটা কাপড় দিয়ে যদি এভাবে একটু ঘষে দাও, দেখবে সুন্দর সেই জায়গা থেকে রঙটা উঠে যাবে। তো এবার থেকে বাচ্চাকে বকাঝকা না করে একটু স্যানিটাইজার দিয়ে মুছেই দেখবে। আশা করি টিপসটা তোমাদের খুবই কাজে আসবে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো চলো যাওয়া যাক পরের টিপসে। আমাদের বাড়িতে বিশেষ করে রান্নাঘরে দেখবে যে সুইচ বোর্ডগুলো থাকে খুবই নোংরা হয়ে যায়, একদম তেলচিটে বসে যায় রান্নাঘরের সুইচ বোর্ডে। আর এগুলো আমরা সবসময় আর পরিষ্কার করার সময় পাই না। তারপরে যদি ভাবি পরিষ্কার করব, সেটা আবার কী দিয়েই বা করব, কারণ জল তো লাগানোই যাবে না সুইচ বোর্ডে। তো সামান্য একটু নারকেল তেল দিয়ে কখনো পরিষ্কার করে দেখতে পারো। নারকেল তেল আর একটা সুতির কাপড় বা একটা একটু তুলো নিয়ে যদি পরিষ্কার করো, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি আর এখানে নারকেল তেল নিয়েছি। যে কোনো নারকেল তেল নিয়ে নিতে পারো। এবারে সামান্য একটু নারকেল তেল এর মধ্যে দিয়ে, কাপড়ের মধ্যে দিয়ে যে কোনো সুইচ বোর্ড পরিষ্কার করে নিতে পারো। রান্নাঘরের তেলচিটে সুইচ বোর্ড যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছো যে কোনো জায়গার সুইচ বোর্ড পরিষ্কার হয়ে যাবে। তো আমি রান্নাঘরেরই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধু একটুখানি তোমাদেরকে ঘষে দিতে হবে, যেহেতু রান্নাঘরে খুবই তেলচিট বসে, সেই জন্য একটু সময় লাগবে ঘষতে। তো একটু এটাকে ঘষে নিতে হবে। আর অন্য কোনো রুমের মধ্যে হলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমি এখানে ঘষেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই সুইচ বোর্ডটা পরিষ্কার হবে। দেখতেই পাচ্ছ কতটা নোংরা বসেছে। আমি একদমই সময় পাই না পরিষ্কার করার জন্য। তো ভাবলাম আজকে যখন ভিডিও বানাবোই, তো রান্নাঘরেরই বোর্ডটা পরিষ্কার করি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে যে সামান্য নারকেল তেল দিয়ে কত সুন্দর সুইচ বোর্ডগুলো পরিষ্কার হয়। আমরা ভাবি কী দিয়ে পরিষ্কার করব, সেই জন্যই ছেড়ে দিই। কিন্তু একটু সময় করে যদি সামান্য নারকেল তেল দিয়ে পরিষ্কার করো, খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো মনে হচ্ছে যেন এক্ষুনি এই বোর্ডগুলো লাগানো হয়েছে। আর তোমরা হয়তো ভাবছো যে সুইচ বোর্ডটা এতই বা নোংরা ছিল কেন। তো এই জায়গাটা এতই ছোট, মানে জায়গাটা ঠিক সুবিধার নয়, সেজন্য আর পরিষ্কার করা হয় না। দেখো একদম চিমনির কাছে, আর এদিকে একটা
বাসন রাখার থাকও লাগানো আছে, সেই জন্য পরিষ্কার হয় না। তবে আজ আমি পরিষ্কার করে ফেলেছি, তো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। আর একইভাবে যদি তোমাদের বাড়িতে কাঠের ফার্নিচার থাকে আর কাঠের ফার্নিচারের মধ্যেও অনেক নোংরা বসে গেছে, ভাবছো কিভাবে পরিষ্কার করব, তাহলে ওই সামান্য নারকেল তেল দিয়েই পরিষ্কার করে দেখতে পারো। যে কোনো একটা কাপড় বা এরকম হাতে মোজা পরে নিতে পারো, মোজা দিয়েও যদি পরিষ্কার করো খুব সুন্দর পরিষ্কার হয়। দেখো এইভাবে সামান্য একটু নারকেল তেল নিয়ে এভাবে একটু ঘষে দিলে দেখবে সুন্দর পরিষ্কারও হয়ে যাবে। আর কাঠের মধ্যে যে একটা গ্লেজ ভাব থাকে, সেই গ্লেজ ভাবটাও কিন্তু ফিরে আসবে। দেখবে নোংরা বসতে বসতে কাঠের গ্লেজ ভাব একদমই চলে যায়। কিন্তু এইভাবে যদি একটু সামান্য নারকেল তেল দিয়ে পরিষ্কার করে নাও, কাঠের মধ্যে যে গ্লেজ ভাব সেটা একদমই ফিরে আসবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। এই ধরনের কাগজের পেটিগুলো আমরা সাধারণত বাজার থেকে কোনো কিছু কিনলে তার মানে সেই জিনিসটা প্যাকিং থাকে, তো সেটা আমাদের পাওয়া যায়। তো আমরা কি করি, এগুলোকে বেকার ভেবে ফেলে দিই। কিন্তু আমি যদি এই ধরনের পেটি পাই, আমি কখনোই এটাকে ফেলে দিই না। তো আমি এখানে একটা কাগজের পেটি নিয়ে নিয়েছি। তো এটা আমি কি কাজে লাগাই আজ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পেটিটাকে আমি মাঝ বরাবর কাটবো, সেই জন্য এইভাবে মাপ করে নিচ্ছি যাতে দু সাইডটাই সমান হয়। তো তোমাদের বাড়িতেও যদি এ ধরনের কাগজের পেটি থাকে কখনোই ফেলে দিও না বেকার ভেবে, কেননা এগুলো আমাদের অনেক সময়ও বাঁচায় আর তার সাথে সাথে খরচও বাঁচায়। এই ধরনের বক্স আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনি, কিন্তু যদি আমরা ঘরেই তৈরি করে নিই একটা কাগজের পেটি দিয়ে, আর পেটিগুলো কিন্তু খুবই মজবুত হয়, তাহলে আর বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না। তো দেখো আমি কেটে নিয়েছি এখানে দুটো বক্স, তো মাঝখানে কেটে দিয়েছি। তো দুটো বক্স তৈরি হয়ে গেছে ছোট্ট ছোট্ট, আর এগুলো দেখো দেখতেও কত ভালো লাগছে। তো এইভাবে আমি এটাকে ইউজ করব না, ওপর দিকটা একটুখানি মানে উপরের যে তোমার ঢাকনাটা খুলে যাচ্ছিল, সেই জন্য আমি এখানে শ্যালো টেপ চিটিয়ে দিচ্ছি। এইভাবে চিটিয়ে দিলেও দেখবে খুব সুন্দর মজবুত হয়ে যায়। এবার আমি একটা নিয়ে নিয়েছি শপিং ব্যাগ। তো এ ধরনের শপিং ব্যাগও তো আমাদের বাড়িতে থাকে, এগুলো আমরা খুব একটা কাজে লাগাই না, খুবই পাতলা হয়, সেজন্য আমরা ভাবি এটাকে কি কাজেই বা লাগাবো, এমনি পড়ে থাকে বা অনেক সময় একে তাকে দিয়ে দিয়ে ফেলে দিই। তো এইভাবে যদি শপিং ব্যাগটা কাজে লাগিয়ে দাও, দেখো এটা সেলাইও করতে হবে না, কোনো আঠারও প্রয়োজন পড়বে না, খুব সহজে খুব তাড়াতাড়ি তোমরা একটা সুন্দর অর্গানাইজার বানিয়ে নিতে পারবে, যেটা তোমাদের ঘরের অনেক জিনিস রাখতে সাহায্য করবে। তো দেখো এখানে আমি শপিং ব্যাগটা নিয়েছি আর হ্যান্ডেলগুলো কেটে দিচ্ছি। হ্যান্ডেলগুলো একটু বড় লাগছে, অসুবিধা হচ্ছিল হ্যান্ডেলের জন্য, সেই জন্য আমি হ্যান্ডেলগুলো কেটে দিলাম। আর এইভাবে আমি এটাকে ভাঁজ করে পেটির মধ্যে দিয়ে দিলাম। দেখো এবার কত সুন্দর লাগছে দেখতে, কোনো কিছুরই প্রয়োজন পড়লো না। দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। এরকম একটা পিচ বোর্ড নিয়েছি, যের মধ্যে আমি একটা কাপড় মানে একটা গেঞ্জিকে কেটে আমি একটা সেলো টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এর মধ্যে যদি এটাকে রেখে দিই, দেখো কত সুন্দর জিনিস একটা তৈরি হয়ে গেল। এই ধরনের জিনিস বানিয়ে আমরা যে কোনো কাজে লাগিয়ে নিতে পারি। তো এখানে আমি একটা গেঞ্জি নিয়েছি, গেঞ্জিটার ওপর দিকটা কেটে নিয়েছি, গলাটা আর হাতটা, আর এইভাবে যদি লাগিয়ে দিই এটাও একটা সুন্দর অর্গানাইজার তৈরি হয়ে গেল। তো কোনো সেলাই করতেও হবে না, কোনো আঠাও লাগাতে হবে না, 1 থেকে 2 মিনিটেই তৈরি হয়ে যাবে এই ধরনের অর্গানাইজারগুলো। তো দেখো এটা দেখতেও কত সুন্দর লাগছে। আর এর মধ্যে তোমরা তোমাদের দরকারি যে কোনো জিনিস রাখতে পারো। তো আমি এই ধরনের পেটি অনেক বানাই, আর বানিয়ে পরে আমি বেশিরভাগ এর মধ্যে আমার কাপড় জামাই রাখি। তো দেখো এইভাবে যদি আমরা আমাদের কাপড় জামা রাখি তাহলে বের করাও সুবিধা হয়, আর এগুলো গোছানোও থাকে, আর আমাদের সব থেকে কালার দেখতে পাই কোনটা নেব কোনটা নেব না। এর জন্য আমি এই ধরনের পেটি বানাই, আর এগুলো আমি আলমারিতেই রাখি। এটা দেখো দেখতেও কত সুন্দর লাগছে। তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো আজ এই পর্যন্তই।